হ্যালো আপকামিং ফিউচার নার্সিং অফিসার, আশা করি আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের ভীষণই ভালো লাগছে। আপনাদের মতো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন নার্সিং ফাউন্ডেশনের উপর বা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের উপর ভিডিও তৈরি করি, আর আজকে সেই অনুযায়ী আমার প্রথম ভিডিও ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের উপর। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। তার সাথে হচ্ছে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যখনই আমি আপলোড করব ভিডিও যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন স্টার্ট করি আজকে আমাদের ফার্স্ট ভিডিও বা ফার্স্ট এপিসোড ফান্ডামেন্টাল অফ পার্ট 1। তো স্টার্ট করছি আমরা ফার্স্ট ব্লাড ব্যাগ দিয়ে। ওকে ফাইন। ফার্স্ট হচ্ছে হোল ব্লাড। হোল ব্লাড কত ml এর রয়েছে আমরা সবাই জানি 350 ml, কিন্তু তারপরের অপশনগুলো আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই ভুলে গেছি। তো 350 ml কত দিনের জন্য ব্লাড ব্যাংকে রাখা যায় সেটা হচ্ছে 35 ডেজের জন্য। অ্যান্ড কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয় সেটা 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো কম্পিটিটিভ এক্সামে বা এক্সামিনার জিজ্ঞেস করতে পারে হোল ব্লাড ব্যাংকে কতদিন পর্যন্ত আমরা প্রিজার্ভ রাখতে পারি, তাহলে আমাদের উত্তর আসবে 35 ডেজ। দেন পিআরবিসি কতদিন কত ml এর হয়? 250 ml এর হয়। আমরা খুবই বেশি পরিমাণে প্রাইভেট হসপিটালগুলোতে ইউজ করি বা অন্যান্য গভর্নমেন্ট সেক্টরে আমরা ইউজ করে থাকি যখনই ডক্টররা অ্যানিমিয়া নিয়ে অ্যাডমিশন হয় বা ব্লাড লস নিয়ে, সিভিয়ার ব্লাড লস নিয়ে অ্যাডমিশন নিয়ে থাকেন বা পোস্ট অফ সার্জারির পর পিআরবিসি সবচেয়ে বেশি ইউজ হয়। তো সেই কারণে আমরা সবাই জানি 250 ml থাকে। কত দিনের জন্য প্রিজার্ভ করতে পারি আমরা সেটা হচ্ছে 42 ডেজ। দেন কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে পারি? অ্যাগেন 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি প্রত্যেকটা টপিকের উপরে এইভাবে লাইন বাই লাইন কোয়েকশন তৈরি করছি। এই টপিকগুলোর উপর বা এই পয়েন্টগুলোর উপর যে কোনো পয়েন্ট ধরে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে আসতে পারে। সেই কারণে আমি চাইছি যে এমসিকিউ থ্রু আপনাদের কাছে ভিডিও আপলোড না করে এই প্রসেসে আপলোড করতে, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, ইভেন স্টাডি করতে সুবিধা হয়। যদি এমসিকিউ টাইপে আমি কোয়েকশন বা ভিডিও রেডি করি তাহলে হয়তো দেখা যাবে 15 কি 20 খানা আমি অনলি এমসিকিউ আপনাদের কাছে নিয়ে এসেছি, কিন্তু অনেকটা টাইম চলে যায়, টাইম ওয়েস্ট হবে, টাইম কনজিউমিং ভিডিও হয়। তো সেই কারণে আমি এই থ্রুতে নিয়ে আসি। তাও চেষ্টা করবো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা প্যাটার্ন কি হবে, টাইপ কি হবে তার উপর। সেই কারণে আমি চেষ্টা করবো ডিসেম্বর থেকে এমসিকিউ নিয়ে আসা আপনাদের কাছে। এখন আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর থিওরি বেসিস আমরা স্টাডি করি, তাহলেই হয়তো আমরা ভীষণ হেল্পফুল হব এক্সামে আনসার কি সলভ করতে। ওকে দেন ডাব্লিউবিসি 15 ml এর হয় 24 আওয়ার্সের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। এক হচ্ছে পিআরবিসি, এক হচ্ছে ডাব্লিউবিসি, ভীষণ ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসি কত দিনের জন্য রাখা যায় সেটা হচ্ছে 24 আওয়ার্স, অনলি ফর 1 ডে। আর হচ্ছে পিআরবিসি কত দিনের জন্য রাখা যায়? পিআরবিসি হচ্ছে অনলি 42 ডেজ। তো প্লিজ নোট ডাউন করে রাখবেন, ভুলবেন না, ঠিক আছে? চলো নেক্সট টপিক। এগেন কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়? দ্যাট ইজ 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়। দেন প্লেটলেট কত ml এর হয় ব্যাগ? 50 to 70 ml এর ব্যাগ হয়, যে ব্লাড ব্যাগ হয় তার মধ্যে অনলি 50 to 70 ml প্লেটলেটস থাকে। কত দিনের জন্য রাখা যায়? 5 ডেজের জন্য রাখা যায়। দেন কোন টেম্পারেচারে? অনলি রুম টেম্পারেচারে রাখতে হয়। তো প্লেটলেটের ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ স্টোরেজ, তো সেটা হবে রুম টেম্পারেচার। দেন এফএফপি, আমরা এফএফপি অ্যান্ড ক্রায়ো সম্বন্ধে সবাই জানি, খুবই ইউজ হয় হসপিটাল সেক্টরে। তো অবভিয়াসলি হসপিটাল সেক্টরেই তো ইউজ হবে, নন হসপিটাল সেক্টরে তো আর ইউজ হয় না এগুলো। তো এফএফপি হচ্ছে 200 ml হয়। কত দিনের জন্য রাখা যায়? সেটা হচ্ছে 1 ইয়ারের জন্য রাখা যায়, কারণ তার মধ্যে
রিপ্রেজেন্টেটিভ ব্লাড ক্লটিং ফ্যাক্টরস দেওয়া থাকে, আর সেগুলো নিয়েও আমি ডিসকাস করব পরের স্লাইডে, এই ভিডিওতে, নেক্সট স্লাইডগুলোতে। তো কি টেম্পারেচার রাখতে হয় সেটা হচ্ছে -18 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়, মানে মাইনাসে রাখতে হয়। নর্মাল টেম্পারেচার রাখলে ইমিডিয়েটলি ব্লাড খারাপ হয়ে যাবে। চলো নেক্সট, ক্রায়ো। ক্রায়ো কতদিনের জন্য রাখা যায়? সেম, বোথ সেম, 1 ইয়ারের জন্য রাখা যায়। আর কত টেম্পারেচার? -18 থেকে, বা কোলার মানে -18 উপরে হতে হবে। উপর মানে প্লাসের দিকে না, মাইনাসের দিকে, -18, -19, -20 এইভাবে এগিয়ে যেতে হবে। দিয়ে মোর দেন মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতেই হবে, আদারওয়াইজ ব্লাড খারাপ হয়ে যাবে বা সেই ব্লাড ট্রান্সফিউজ করার উপযোগী থাকবে না। ওকে, চলো নেক্সট স্টার্ট করি। ব্যাগ কন্টেনিং অ্যান্টিকোয়াগুলেন্ট। তো ব্লাড ব্যাগগুলোর মধ্যে যে কেন ক্লট হয় না, কি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে আর সেগুলোর কাজ কি একবার দেখে নিই। যদিও যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড ব্যাগ কন্টেনিং অ্যান্টিকোয়াগুলেন্টগুলো আপনারা যদি নাও স্টাডি করেন, নো ইস্যু, কিন্তু বাট বিএসসি এক্সামের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো প্লিজ একবার নোট ডাউন করে রাখবেন এই পার্টটা। সেটা হচ্ছে সিপিডি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিডি? সাইট্রেট। সাইট্রেট কিসের জন্য দেওয়া হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে, যেন ব্লাডটা ক্লট না হয়ে যায়। দেন পি ফর ফসফেট। ফসফেট কেন দেওয়া হয়? টু প্রিভেন্ট পিএইচ, ব্লাডের পিএইচ যেন খুব ডিক্রিজ না হয়ে যায়, বা আমাদের বডির যে ব্লাড পিএইচ 7.35 to 7.45, সেই নর্মাল রেঞ্জটাকে মেনটেন করার জন্য ফসফেটকে ইন্ট্রোডিউস করা হয়, বা ফসফেট অ্যাড করা হয়। অ্যান্ড ডি ফর ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ কেন? এনার্জি সোর্স। এনার্জি সোর্স না হলে একদিন ব্লাড খারাপ হয়ে যাবে। সেলগুলো এনার্জি যদি নাই থাকে, তাহলে সেলগুলো একটা সময় আসবে মারা যাবে। আমরা যেমন আমরা না খেলে কি হবে? একটা সময় এনার্জি লেস হতে 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 মারা যাবো। সেম লাইক টিস্যু বা সেল। ওকে, চলো নেক্সট, সিপিডিএ। সিপিডিএ ইউজ করা হয়। এগেন সিপিডিএ অলরেডি আমরা আগের লাইনে পড়েছি। এফর কি? এডেনিন বা এডিনাইন। এডেনিন বা এডিনাইন সেটা কি করে? সেটা হচ্ছে এটিপি জেনারেট করে। এটিপি জেনারেট করে কি করে? সে ব্লাডগুলোর যে লাইফ স্প্যান রয়েছে সেটাকে ইনক্রিজ করে। তো যদি আমরা এডেনিন অ্যাড করি, তাহলে কি হবে? ব্লাডের ডে অফ স্টে, মানে ডে অফ প্রিজার্ভেশন ডে গুলো বেড়ে যাবে। মানে আমরা বেশি দিন পর্যন্ত কি করতে পারবো? আমরা ব্লাড ব্যাংকে স্টোর করতে পারবো, প্রিজার্ভ করে রাখতে পারবো। দেন এসএজিএম এর ফুল ফর্ম স্যালাইন। এস ফর স্যালাইন, এডিনিন বা এডিনাইন, গ্লুকোজ এন্ড মেনিটোল। ওকে, তো প্লিজ এগুলো গো থ্রু করবেন, একবার জেনে রাখবেন। চলো, এটা টাইপ অফ বিটি মানে ব্লাড ট্রান্সফিউশন, এটা বিএসসি এন্ড জিএনএম বোথ দুজনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো প্লিজ কন্টিনিউ করছি। যদি এখন পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ শেয়ার করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। যত লাইক সাবস্ক্রাইব আসবে, আমি ততই মোর ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কিসের? আপনাদের সিবিটি এক্সামের জন্য। তো মোর ইনফরমেশনের জন্য প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন কন্টিনিউ করি। ফান্ডামেন্টাল অফ নার্সিং এর রেস্ট অফ কোয়েশ্চেন। টাইপ অফ বিটি। তো 4 টাইপস অফ ব্লাড ট্রান্সফিউশন, 4 টাইপস অফ ব্লাড হয়ে থাকে হোমোলগাস। চলুন দেখে যাই। ফার্স্ট হচ্ছে অটোলগাস ব্লাড। অটোলগাস ব্লাড কি? অটোলগাস ব্লাডটা আমি অলরেডি ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অটোলগাস ব্লাডটা হচ্ছে, সাপোজ ধরুন কোনো একজন পেশেন্ট ওটি হবে, তো ওটির ডেট ডক্টর দিয়েছে হয়তো বা 10 দিন বাদে। তো সেই পেশেন্ট রিকোয়েস্ট করলো যে না,
আমার ব্লাডে আমি অন্য কারোর ব্লাড নেব না, ডিউরিং সার্জারি যে ব্লাড লস হবে সেই ব্লাডটা যেন আমারই ওন ব্লাড হয়ে থাকে। তো কি করে, তো ব্লাড বিফোর সার্জারি পেশেন্ট থেকে ব্লাড নেওয়া হয় এবং সেটাকে প্রিজার্ভ করে রাখা হয়। ডিউরিং সার্জারি বা আফটার পোস্ট অফ সেই ব্লাডই মানে সেই পেশেন্টের ব্লাডে পেশেন্টকে কি করা হয়, ট্রান্সফিউজ করা হয়। সেটা হচ্ছে অটোলগাস, মানে নিজের ব্লাড নিজেকেই ট্রান্সফিউজ করা। দেন সেকেন্ড ইজ দ্য হোমোলগাস ব্লাড। হোমোলগাস ব্লাড মানে হচ্ছে সেম স্পিসিস, লাইক মানুষ যদি হয় হিউম্যান টু হিউম্যান, অ্যানিমেল টু অ্যানিমেল। তো আমাদের হসপিটালগুলোতে হোমোলগাস ব্লাডই সবচেয়ে বেশি, একদম ম্যাক্সিমাম ব্লাডই হোমোলগাস হয়ে থাকে। ব্লাড ডোনেশন ক্যাম্প বা আদার লোক যারাই রয়েছেন ব্লাড ডোনেট করে থাকেন, সেই ব্লাডগুলির পরবর্তী সময় কোনো মুমূর্ষ রোগী বা যাদের ব্লাড খুবই প্রয়োজন তাদেরকে ট্রান্সফিউজ করা হয়। তো হিউম্যান সেটা হচ্ছে আননোন পার্সন, আননোন পার্সনের র্যান্ডম ব্লাড কি করা হয়, পেশেন্টকে ট্রান্সফিউজ করা হয়। সেটা আরটিএ হোক বা পোস্ট অপ হোক বা অ্যানিমিয়া পেশেন্ট হোক। তো কি ধরনের ব্লাড আমরা ট্রান্সফিউজ করে থাকি হসপিটালে, সেটা হচ্ছে হোমোলগাস ব্লাড, মানে অন্য কারোর ব্লাড সেম স্পিসিস, মানে হিউম্যানে অন্য কারোর ব্লাড আমাদেরকে ট্রান্সফিউজ করা হয়, যদিও ক্রস ম্যাচ মেনটেন করে। আদারওয়াইজ কি হবে, অ্যালার্জিক রিয়াকশন হবে। আমি আসছি অ্যালার্জিক রিয়াকশনে, নেক্সট স্লাইডগুলোতে অ্যালার্জি রিয়াকশন নিয়ে আমি ডিটেইলি ডিসকাস করবো আপনাদের সাথে। দেন নেক্সট টাইপ হচ্ছে হেটেরোলগাস ব্লাড। তো হেটেরোলগাস ব্লাড কি, নট এ সেম স্পিসিস, এক স্পিসিস থেকে অন্য স্পিসিস, লাইক হিউম্যান টু অ্যানিমেল, স্পেশালি ডগ বা অন্যান্য অ্যানিমেলে ইউজ করা হয়। সেটা হচ্ছে ইন কেস অফ সিভিয়ার ব্লাড লস অফ ডগ অ্যাক্সিডেন্ট, তো কি করা হয়, হিউম্যান ব্লাড ডগকে ট্রান্সফিউজ করা হয়। তো সাম ডিফারেন্ট স্পিসিসের অ্যানিমেলকে কি করা হয়, বা সাম ডিফারেন্ট টাইপ অফ স্পিসিসকে ব্লাড দেওয়া হয়। লাইক যেটা আমি আপনাদেরকে বললাম, সেটা কুকুর হোক বা বানর হোক, আমাদের ব্লাড যদি আমরা কুকুরের বডিতে ট্রান্সফিউজ করি বা বানরের শরীরে ট্রান্সফিউজ করি, সেটা হচ্ছে হেটেরোলগাস ব্লাড। তো এই দুটোই হচ্ছে কি স্পেশালি হচ্ছে পশু পাখিদের জন্য ইউজ করা হয়, স্পেশালি অ্যানিমেলসের জন্য। অ্যান্ড লাস্ট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ডেফিনেটিভ ব্লাড। ডেফিনেটিভ ব্লাড কি, ডেফিনেটিভ ব্লাড হচ্ছে ধরুন সাপোজ আমি ধরে নিই আমার ওটি হবে, তো আমি কি বললাম যে না আমার ওটি হবে, আমাকে আমার মাই ব্লাড দেবে বা আমার বাবাই ব্লাড দেবে, আদারওয়াইজ আমি অন্য কারোর ব্লাড নেব না। তো এই যে ডিফাইন করে দেওয়া স্পেসিফিক কারোর ব্লাড নেওয়া, যদি ক্রস ম্যাচ যদি সাকসেসফুল হয়, যদি ক্রস ম্যাচে কোনো প্রবলেম না আসে, একমাত্র সেই ক্ষেত্রেই ব্লাড ট্রান্সফিউজ হবে। তো আমি যদি আমার বাবার থেকেই ব্লাড নিই, সেটা হবে ডেফিনেটিভ, কারণ আমি আগেই ডিফাইন করে দিয়েছি, আগেই বলে দিয়েছি যে আমি আমার বাবার থেকে ব্লাড নেব। ওকে, চলো নেক্সট, বিটি সেট ফিল্টার। তো আমরা যে বিটি সেট ইউজ করি, ব্লাড ট্রান্সফিউশন সেট, আইবি সেটের মতো, তো তার মধ্যে একটা নেট বা একটা জালি টাইপের একটা লাগানো হয়, যেন কোনো ক্লট ফরমেশন বা ফরেন পার্টিকেল যদি কিছু থাকে, সেটা যেন সেই ছাঁকনির মধ্যে থেকে বাইরে থেকে যায়, যেন আমাদের সার্কুলেটিং সিস্টেমে না ঢুকতে পারে। সেই কারণে সেই ফিল্টারের যে সাইজ, সেই সাইজগুলোকে কি করা হয়েছে, একটা নির্দিষ্ট আকারে রাখা হয়েছে, সেটা হচ্ছে 0.22। দেন কি বলা হয়েছে, এ স্ট্যান্ডার্ড ব্লাড ট্রান্সফিউশন সেট ফিল্টার হ্যাজ টু ভিউর সাইজ অফ 170 to 160 মাইক্রনস। তো সাইজ কি আছে, সেটা হচ্ছে 170 to 260 মাইক্রনস। ভীষণ ইম্পর্টেন্ট, একবার নোট ডাউন করে রাখবেন। দেন নেক্সট, ইনিশিয়াল টাইম অফ ফ্লো রেট। যখনই আমরা ব্লাড ট্রান্সফিউজ করি, তো আমাদের মনে কোথাও না কোথাও একটা ভয় থেকে যায় ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন যেন না হয়। সেই কারণে আমরা কি করি, ফার্স্ট 15 মিনিটস খুব স্লো ব্লাড ট্রান্সফিউজ করি পেশেন্টের, যেন খুব বেশি পরিমাণে একসাথে না চলে যায়। কারণ কেন, যদি
কি হয় আপনার অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে কি হবে, অ্যালার্জিক রিয়াকশন হলে যেন আমরা সেটাকে ম্যানেজ করতে পারি, যেন এটা এক্সট্রিম লেভেলে না চলে যায়, সেই কারণে আমরা খুব স্লোলি কি করে থাকি, আমরা ট্রান্সফিউজ করে থাকি। তো সেই রেটটা কি হবে, 10 ড্রপস পার মিনিট। ওকে, যখন ইনিশিয়ালি 15 মিনিট চলে যায় ইভেন উইদাউট এনি রিয়াকশন, তখন আমরা কি করি 15 to 13 ড্রপস পার মিনিটে স্টার্ট করি, মানে একটুখানি স্পিড বাড়িয়ে দিই। আর ট্রান্সফিউশনিং এর টাইম কি রয়েছে, যদি হোল ব্লাড বা পিআরবিসি হয় 4 আওয়ার্স, অ্যান্ড আদার ব্লাড যেগুলো রয়েছে ক্রায়ো, এফএফপি, প্লেটলেটস, এগুলো 5 to হাফ অ্যান আওয়ারের মধ্যে দিতে হয়, উইদিন 30 মিনিটস। ওকে, প্লিজ নোট ডাউন করে রাখবেন। দেন transfusing cold blood, especially in a large volume, can lead the hypothermia and especially cause the cardiac arrhythmia. হ্যাঁ, এখন বলা হয়েছে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে আসা হয়েছে, ফাইন। ব্লাড ব্যাংক থেকে যখন ব্লাড নিয়ে আসা হয়েছে, আমরা ব্লাডটা কি থাকে, ঠান্ডা থাকে, তো আমরা ইনিশিয়ালি কি করি, একটুখানি ওয়ার্মার যদি আমাদের থাকে, ব্লাড ওয়ার্মার, নট দ্য বডি ওয়ার্মার, আই এম নট টকিং অ্যাবাউট দ্য বেড হেগার, আই এম টকিং অ্যাবাউট ব্লাড ট্রান্সফিউশন ওয়ার্মার। তো ব্লাড ট্রান্সফিউশন ওয়ার্মার যদি থাকে, তাহলে সেই ওয়ার্মারে আমরা সেট করে আমরা ট্রান্সফিউজ করি। আদারওয়াইজ কি করি, একটুখানি রেখে দিই রুম টেম্পারেচারে, রাখার পর যখন একটুখানি টেম্পারেচার কমে যায়, দেন আমরা ট্রান্সফিউজ করি। আদারওয়াইজ কি হবে, পেশেন্টের দুটো কমপ্লিকেশন হয়, মেইনলি এক হচ্ছে হাইপোথার্মিয়া, আর তার চেয়েও বড় জিনিস হচ্ছে অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়ে যায়। তো সেই কারণে আমরা কি করি, কোল্ড ব্লাড বা ঠান্ডা ব্লাড কোনোদিনও পেশেন্টকে ট্রান্সফিউজ করি না। ওকে, দেন এফএপি, ক্রায়ো, এইচডিপি, দেখুন আমি একটু আগেই জাস্ট আপনাদেরকে বলেছি, সেটাও আমি মেনশন করে দিয়েছি। এফএপি, ক্রায়ো, এইচডিপি, আরটিপি অ্যান্ড ডাব্লিউবিসি উইদিন 15 to 30 মিনিটসের মধ্যে ট্রান্সফিউজ করতে হয়, আর পিআরবিসি অ্যান্ড হোল ব্লাড ইজ উইদিন 4 আওয়ার্স। হাইপোক্যালিমিয়া দেন হচ্ছে, হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ স্টার মার্ক দিয়ে রাখবেন। এটা বহুবার কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং এক্সামিনারদের ভীষণ ফেভারিট, যে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন যদি করা হয় পেশেন্টকে, তাহলে কি কমপ্লিকেশন আসতে পারে। ফার্স্ট আমাদেরকে জানতে হবে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন কি করে, বা কতগুলো ব্লাড ট্রান্সফিউশন করলে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন বলা হয়। উইদিন 24 আওয়ার্স, মানে একদিনের মধ্যে যদি মোর দেন 10 ব্যাগ ব্লাড, নট এফএপি অ্যান্ড ক্রায়ো দেওয়া যেতে পারে, যদি আরবিসি বা পিআরবিসি বা হোল ব্লাড দেওয়া হয় মোর দেন 10 ইউনিটস অর 10 ইউনিটস অর মোর দেন 10 ইউনিটস, তাহলে সেটাকে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন বলা হয়। আর মেসিভ ব্লাড ট্রান্সফিউশনে 3টে কমপ্লিকেশন হয়, মেজর কমপ্লিকেশন। ফার্স্ট হচ্ছে হাইপোক্যালিমিয়া, মানে আমাদের বডিতে ক্যালসিয়ামের লেভেল কমে যায়। দেন হাইপারক্যালিমিয়া, মানে হচ্ছে আমাদের বডিতে পটাশিয়ামের লেভেল কি হয়ে যায়, বেড়ে যায়। অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস, অ্যাসিডোসিস। তার কারণ হচ্ছে ব্লাড ব্যাগে যে প্রিজার্ভেশনগুলো দেওয়া হয় অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেন্টগুলো দেওয়া হয়, সেগুলো কি করে আমাদের বডিতে, যেহেতু মেসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, তো এতগুলো ব্লাড ট্রান্সমিশনের মানে এতগুলো ব্যাগের যে কেমিক্যাল মানে হচ্ছে আপনার যে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো রয়েছে, সেগুলো আমাদের বডিতে ট্রান্সফিউশনের সাথে গেছে, আর সেগুলো কি করে, সেগুলো হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস বডিতে তৈরি করে, মানে পিএইচ এর লেভেল কমে যায়। দেন নেক্সট এইচডিপি ইনক্রিজ। এখন কথা হচ্ছে এইচডিপি কতটা প্লেটলেটকে ইনক্রিজ করে থাকে। তো মোস্টলি আরটিপি খুব কমই ইউজ হয়, মোস্টলি হসপিটাল সেক্টরগুলোতে এইচডিপি ইউজ করা হয়। এইচডিপি ইনক্রিজ করে নিয়ার অ্যাবাউট আপনার 30,000 থেকে 60,000 প্লেটলেট পার মাইক্রোলিটার। তো প্রত্যেকটা মাইক্রোলিটারে 30,000 থেকে 60,000 আমার ইনক্রিজ হয়ে থাকে। এবং আরটিপিতে কি হয়, আরটিপিতে সেটা 5 থেকে 10,000। আরটিপি ইনক্রিজ করে 5,000 to 10,000 per milliliter. 1 unit PRBC can increase
1 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন। মানে হচ্ছে আমি যদি একটা পিআরবিসি ট্রান্সফিউজ করি কোনো পেশেন্টকে, তাহলে সেই পেশেন্টের বা কোনো এনিমিক পেশেন্টের যদি ব্লাড ট্রান্সফিউশন করা হয়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে 1 ইউনিট পিআরবিসিতে মানে 1 mg পার ডিএল কি হবে, হিমোগ্লোবিন রেইজ হবে, আর তার সাথে 3% হেমাটোক্রিট রেইজ হবে। তো হিমাটোক্রিট অ্যান্ড হিমোগ্লোবিনের মধ্যে একটা রিলেশন রয়েছে। হিমোগ্লোবিন আমি যদি এক্সাম্পল ধরে নিই যে হিমোগ্লোবিন 10 কোনো পেশেন্টের, তাহলে সেই পেশেন্টের হিমাটোক্রিট 30 বা নেয়ার 30 হবে। তো অ্যাজ এ ক্যালকুলেশন বলা যেতে পারে যে হিমোগ্লোবিনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে সেটা আমাদের হেমাটোক্রিট। ওকে, সেই কারণেই বলা হয়েছে যে 1 mg পার ডিএল যদি হিমোগ্লোবিন বাড়ে, তার 3 গুণ মানে 3% হেমাটোক্রিট ইনক্রিজ হবে। ওকে, দেন অ্যান্টিডোট অফ আয়রন। তো অ্যান্টিডোট অফ আয়রনের নাম কি, সেটা হচ্ছে ডেফিরক্সামাইন। ডেফিরক্সামাইন কি হয়, সেটা হচ্ছে অ্যান্টিডোট অফ আয়রন। তো এক্সামিনার যদি জিজ্ঞেস করে আমাদেরকে বা এক্সাম হলে যে হোয়াট ইজ দ্য অ্যান্টিডোট অফ আয়রন, তাহলে আমাদেরকে ডেফিরক্সামাইন নিয়ে আনসার করতে হবে। আর সেটা কি করে কাজ করে, সেটা হচ্ছে catalyting, the pronunciation is the catalyting, the agent that can remove iron from tissue and free iron from the plasma। তো আমাদের টিস্যু অ্যান্ড প্লাজমা থেকে কি করে, আয়রনকে ফ্রি করে দেয়, মানে মুক্ত করে দেয়, সেটাকে সেপারেট করে দেয় একটা সার্টেন টাইম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই ডেফিরক্সামাইনের কি থাকে, অ্যাকশন থাকে। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন করে রাখবেন, ইভেন স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। কম্পিটিটিভ বা আপনাদের এক্সামে আসতেই পারে, 100-এ অলমোস্ট 100% শিওর দিতে পারি যে আসতে পারে। অ্যাবাউট দ্য টিপিএন, টিপিএনের অসমোলারিটি, দেন আদার ফ্লুইডসের অসমোলারিটি বা কত পার্সেন্ট কি রয়েছে, কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আমি পরের ফান্ডামেন্টাল অফ নার্সিং ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়ে দেবো বা এই বিষয়ে ডিসকাস করব। তো এখন টিপিএন নিয়ে যেহেতু আমার একটা পয়েন্ট এসেছে সেটা বলছি। তো কোনো পেশেন্টকে টিপিএন যদি দেওয়া হয়, তাহলে সেটা মোস্টলি অনলি যদি টিপিএন মেনশন করে থাকে, তাহলে সেটা আমাদের থ্রু সেন্ট্রাল লাইনই দিতে হবে। যদি আমাদের পেরিফেরাল থাকে আর যদি বলে যে টিপিএন দিতে, তাহলে শুড মেনশন দ্য পেরিফেরাল টিপিএন, পেরিফেরাল টোটাল প্রোটিন নিউট্রিয়েন্টস। তো টোটাল প্রোটিন নিউট্রিয়েন্টস যখন আমরা পেশেন্টকে ট্রান্সফিউজ করি, তো একটা পুরো অনেক বড় একটা ব্যাগ থাকে, তো তার মধ্যে 3টে ডিভিশন থাকে, 3টি ডিভিশনকে মিক্সড করে নেওয়ার পর একটা মিল্কি কালার সলিউশন তৈরি হয়, সেটা আমরা থ্রু আইভি দেওয়া হয়। যে পেশেন্টকে কি দিতে পারি না, আমরা এনাফ খাবার দিতে পারি না কোনো জিআই অবস্ট্রাকশন বা যে কোনো রিজনে, সেই পেশেন্টগুলোকে কি করা হয়, টিপিএন ট্রান্সফিউজ করা হয়। টিপিএন বডির যে নিড প্রোটিন বা আদার ভিটামিনস অ্যান্ড অল কার্বোহাইড্রেট, সেগুলোকে মেনটেন করতে হেল্প করে। আর যখনই আমরা কোনো পেশেন্টকে টিপিএন দিতে স্টার্ট করি, সেই পেশেন্টের ম্যান্ডেটরি 4th আওয়ারলি সিবিজি চেক করতে হয়, কারণ সিবিজি খুব রেপিডলি ইনক্রিজ হওয়া স্টার্ট হয়। আর তার একটা নেগেটিভ দিকও রয়েছে, যদি আমরা টিপিএন অফ করে দিই, তাহলে খুব ইমিডিয়েটলি আমাদের খুব ফ্রিকুয়েন্টলি কি করতে হয়, সিবিজি চেক করতে হয়, কারণ সেটা কি হয়, সিবিজি সাডেনলি ফল হয়, ইভেন পেশেন্ট কন্ডিশন একটু ডিটেরিয়েট হতে পারে, একটু ক্রিটিক্যাল হতে পারে। তো সেই বিষয়ে আমাদেরকে নলেজ রাখতে হবে। আর কম্পিটিটিভ এক্সামে বোধ জিজ্ঞেস করে যে টিপিএন স্টার্ট হলে কি করতে হবে, তো 4th আওয়ারলি আমাদেরকে কি করতে হবে, সিবিজি চেক করতে হবে। আর ইমিডিয়েট যদি বন্ধ করে দেওয়া হয়, তাই ইন্টারভেল আমাদের সিবিজি চেক করতে হবে। কেন, তো ফল হতে পারে। নেক্সট সেম দেখুন, বলেছি অ্যাব্রেশিও উইথড্র অফ টিপিএন ইজ দ্য হাইপোগ্লাইসিমিয়া। দেন অ্যাব্রাপ্ট উইথড্র ফ্রম সাবস্টেন্স দ্য মেডিকেশন। হ্যাঁ, এখন বলা হয়েছে, ভালো করে লাইনটা দেখে নিই, সেটা হচ্ছে আমি টোটালি বুঝিয়ে দিচ্ছি, কোনো মেডিসিন বা যারা ড্রাগ এডিক্টেড বা যারা অ্যালকোহল এডিক্টেড,
তো তাদেরকে যদি সাডেনলি আমরা কি করি, সেই পার্টিকুলার সাবস্টেন্স থেকে যদি দূরে সরিয়ে দিই, যে ড্রাগ ন্যাচুরাল ড্রাগ নিতে বাধা দেওয়া হয়, বা তাকে যদি আটকে দেওয়া হয়, বা তাকে যদি রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়, বা যারা অ্যালকোহল নিচ্ছিল, অ্যালকোহল উইথড্র সিমটম, যে উইথড্র সিমটমসগুলো হয়, তার মধ্যে হচ্ছে ট্রিমার হবে, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ট্রিমর হচ্ছে, যদি আপনাকে জিজ্ঞেস করে যে অ্যালকোহল উইথড্র সিমটমের ফার্স্ট বা আর্লি সিমটম ইজ এ ট্রিমার। তো ট্রিমার, সোয়েটিং, নোশিয়া, তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে উইথড্র সিমটমস। তো প্লিজ নোট ডাউন করে রাখবেন। অ্যান্ড লেটে কি হয়, স্লিপ ডিস্টারবেন্স হবে, সাম কেসেস সিজার হবে, ডিলিরিয়াম ট্রিমার হবে। তো এগুলো প্লিজ নোট ডাউন করে রাখবেন, ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি এই অ্যাব্রাপ্টশিও বা অ্যাব্রাপ্ট উইথড্র, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আমি টোটালি অ্যাব্রাপ্ট উইথড্র দিয়েছি, সেটা রিলেটেড টু ড্রাগ অ্যান্ড রিলেটেড টু অ্যালকোহল। তো প্লিজ এটা পড়ে নেবেন। আমি চেষ্টা করছি যত শর্টকাটে বেশি পরিমাণে কি দেওয়া হয় যায় আপনাদেরকে নলেজ আমি শেয়ার করতে পারি, বা কি আসতে পারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করা। আমি খুব লেন্দি যাচ্ছি না, আমি খুব ইম্পর্টেন্ট টপিকগুলো ধরেই আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করবেন, অ্যান্ড অবভিয়াসলি বেল আইকনটা প্রেস করে দেবেন যখন আমি ভিডিও আপলোড করি, যেন আপনাদের কাছে পৌঁছে যায় ইমিডিয়েটলি। আর প্লিজ শেয়ার করে দেবেন। ওকে, চলো নেক্সট ইজ দ্য ফাইন এই যে রিফিডিং সিনড্রোম। রিফিডিং সিনড্রোম কি? রিফিডিং সিনড্রোম তখনই হয় যখন পেশেন্টে ডিসইলেকট্রোলাইটিমিয়া বা মাল নিউট্রিশনে সাফার করছে। সেই পেশেন্টদের যারা মাল নিউট্রিশন অ্যান্ড ডিসইলেকট্রোলাইটিমিয়া লঙ্গার টাইম ধরে সাফার করছে, তাদের কি হয় রিফিডিং সিনড্রোম দেখা দিতে পারে। তো রিফিডিং সিনড্রোমস কি, তো সেটা আসতে পারে, প্লিজ একবার গো থ্রু করবেন বা একবার নোট ডাউন করে রাখবেন। ওকে, which bath is need for giving the perineal care? Cis bath. Cis bath is the perineal care এর জন্য cis bath is the most important and preferable করা হয়। তো cis bath দেওয়া হয়, ভীষণ ইম্পর্টেন্ট, সবসময় এটা আসে পেরিনিয়াল কেয়ারের জন্য কোন বাথ দেওয়া হয়, ইজ দ্য cis bath। cis bath কি করে দেওয়া হয়? cis bath হচ্ছে 104 থেকে 107 या 108 ডিগ্রি ফারেনহাইটে কি করা হয়, ওয়াটার টেম্পারেচারকে বাড়ানো হয়, তার সাথে 5% বিটাডিন সলিউশন ইউজ করা হয় পেরিনিয়াল কেয়ার দেওয়ার জন্য। আমি অলরেডি মেনশন করে দিয়েছি এখানে। ফর এ সিজ বাথ এম টু দ্যাট ওয়াটার টেম্পারেচার বিটুইন দ্য 104 ডিগ্রি ফারেনহাইট টু 109 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। ইভেন আমি সেলসিয়াসও মেনশন করে দিয়েছি, 40 ডিগ্রি সেলসিয়াস টু 43 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে রাখতে হবে, উইথ 5% বিটাডিন অ্যান্ড 10% বিটাডিন অনলি ফর ড্রেসিং এর জন্য ইউজ হয়। ইভেন এখন সার্জারির ক্ষেত্রে বিটাডিনও অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। বিটাডিন অনলি ইউজ হয় স্কিন প্রিপারেশন বিফোর স্কিন যখন ইনটেক্ট থাকে, ইনটেক্ট অবস্থায় স্কিনে অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট ইউজ করা হয়। অ্যান্ড আর একটা জিনিস ইউজ করা, সেটা হচ্ছে কন্টামিনেটেড উন্ড, নট অ্যান্ড ফ্রেশ উন্ড। ফ্রেশ উন্ডে ইউজ করা যায় না। আমি তার রিজন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছি, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেটা হচ্ছে উন্ডের উপর। তো ফ্রেশ উন্ডে দিলে কি হয়, ফ্রেশ উন্ডগুলো যখন টিস্যুগুলো রিপেয়ার হয়, পলিফারেশন টিস্যু তৈরি হয়, সেই টিস্যুগুলোকে কি করে, বিটাডিন নষ্ট করে দেয় একদম। যখন আমাদের টিস্যুগুলো রেড কালার হয়ে রিজেনারেট হয়, তো সেই কারণে বিটাডিন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। আর হচ্ছে 5% কিসে ইউজ করা হয়, 5% হচ্ছে সিজ বাথে ইউজ করা হয়, 10% হচ্ছে বিটাডিন ড্রেসিং এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। প্লিজ একবার ভালো করে নোট ডাউন করে রাখবেন অ্যান্ড ভালো করে পড়ে নেবেন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড মেডিকেল হ্যান্ড ওয়াশিং, এখন হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এ কতটা স্টেপ রয়েছে। মেডিকেল হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার 11 স্টেপ রয়েছে অ্যাজ পার WHO গাইডলাইন্স। অ্যান্ড আপনাদের কম্পিটিটিভ এক্সামে হ্যান্ড ওয়াশিং রিলেটেড একটা কোয়েশ্চেন আসবে ডেফিনেটলি, আজকে লিখে রাখুন, আজকে ডেট অ্যান্ড টাইম। বিফোর আফটার এক্সাম এগেন আমি ভিডিও তৈরি করবো আর এই কথাগুলো এগেন মেনশন করব। তো
তো হ্যান্ড ওয়াশিং এর জন্য হচ্ছে 11 স্টেপ ইউজ করা হয় উইথ সোপ অ্যান্ড ওয়াটার। আর হচ্ছে টাইমিং কি রয়েছে, টাইমিং হচ্ছে 40 to 60 সেকেন্ড সময় ধরে হ্যান্ড ওয়াশ করতে হবে। আর যদি জিজ্ঞেস করে ওয়াটার ফ্লো সবসময় হবে এলবো টু রিস্ট। তো এলবো থেকে রিস্টের দিকে আমাদের কি হবে, ওয়াটার ফ্লো হবে। আর ঠিক সার্জারির ক্ষেত্রে কি হবে, সার্জারির ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, 3 to 5 মিনিট ধরে আমরা হ্যান্ড ওয়াশ করবো অ্যান্ড ওয়াটার ফ্লো কি হবে, রিস্ট টু এলবোর দিকে। মানে হাত সবসময় সার্জনের হাত দেখবেন ঠিক এই পজিশনে রাখা হয়। তো তার একটাই কারণ যে ওয়াটার যেন আমাদের কি না হয়, ডিস্টাল পার্টে না আসে, সেটা যেন ডাউনওয়ার্ডস ফল হয়, আর যেন কন্টামিনেশন যেগুলো রয়েছে, যে মোর কন্টামিনেশন সাইডগুলোকে প্রিভেন্ট করা হয়। তো হ্যান্ড ওয়াশ করার পর যখন হাতকে স্টেরাইল বা জীবাণুমুক্ত করা হয়, ঠিক আছে, তো হাতগুলোকে এইভাবেই রাখার চেষ্টা করে। সেই কারণে ওয়াটার ফ্লো শুড বি রেজ টু এলবো। ওকে, অ্যান্ড আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে উইথ সোপ অ্যান্ড ওয়াটার বলেছে, উইথ অ্যালকোহল হ্যান্ড রাব, মানে হ্যান্ড ওয়াশ উইথ হ্যান্ড রাব, সেটা হচ্ছে আপনার 20 to 30 সেকেন্ড করতে হয়। আর তার মধ্যে অ্যাজ পার WHO গাইডলাইন্স 8 স্টেপ। তো আমাদেরকে কি মনে রাখতে হবে, স্টেপ মনে রাখতে হবে, কতগুলো স্টেপ, অ্যান্ড টাইমিং আর ওয়াটার ফ্লো, তিনটে ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ নোট ডাউন করে রাখুন, আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পারেন। দেন আইসিডি বা ট্রকার যখন পেশেন্টকে করা হয়, তাহলে সেই পেশেন্টকে কি সুইচার ইউজ করা হয়, সেটা হচ্ছে 10 বা 20 সিল্ক সুইচার ইউজ করা হয়, স্পেশালি সিল্ক সুইচার। তো প্লিজ একবার মনে রাখবেন। দেন ডিজে স্ট্যান্ড, হোয়াট ইজ দ্য ডিজে স্ট্যান্ড? ডিজে স্ট্যান্ডের ফুল ফর্ম হচ্ছে ডাবল জে স্ট্যান্ড। ডাবল জে মানে আমরা ইংরেজিতে যে জে লিখি তাকে ডাবল জে, মানে লুক লাইক এ এস টাইপ, এস বা উল্টো এস। তো এস টাইপের কি হয়, তো স্পেশালি মানে কিডনি সার্জারি, নেফ্রোলিথিয়াসিস বা কিডনি স্টোন বা আদার রিনাল সার্জারির ক্ষেত্রে ডিজে স্ট্যান্ড ইউজ করা হয়। কিডনি টু ব্লাডার পর্যন্ত যে ইউরেথ্রা রয়েছে সেখানে ডিজে স্ট্যান্ড ইউজ করা হয়, যেন তার অবস্ট্রাকশনে কোনো ফ্লো বা কোনো অবস্ট্রাকশন না আসে। ঠিক আছে, তো একবার ভালো করে দেখে নেবেন, স্ক্রিনে দিয়ে দিয়েছি পুরো ডিটেইলে আমি এখানে। দেন ক্রিস্টালয়েড ফ্লুইড স্যার। তো আমাদের 2 টাইপস অফ ফ্লুইড রয়েছে, এক ক্রিস্টালয়েড অ্যান্ড এক কলয়েড। তো ক্রিস্টালয়েড ফ্লুইড হচ্ছে হাইপোটনিক, হাইপারটনিক অ্যান্ড আইসোটনিক, অ্যান্ড কলয়েড হচ্ছে কি, কলয়েড হচ্ছে আপনার লাইক ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস। তো ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড মনে রাখার প্রসেস কি, ক্রিস্টাল দেখতে কেমন স্বচ্ছ, একদম চকচকে। তো যে ফ্লুইডগুলো জলের মতো স্বচ্ছ, ট্রান্সপারেন্ট রয়েছে, সেই সবগুলো ফ্লুইড কি রয়েছে, ক্রিস্টালয়েড। আর যেগুলো ইজ কালার্ড লাইক ব্লাড, রেড কালার রয়েছে বা FFP বা যে কোনো দ্য কালারিং রয়েছে, অ্যালবুমিন, তো সেগুলো হবে কি, কলয়েড। আর আদারওয়াইজ যেগুলো ক্রিস্টাল ফ্লুইড মানে ট্রান্সপারেন্সি রয়েছে, সেগুলো হচ্ছে ক্রিস্টালয়েড ফ্লুইড। তো ক্রিস্টালয়েড ফ্লুইডে হাইপারটনিক, আইসোটনিক অ্যান্ড হাইপোটনিক। তো চলুন দেখে নিই এক্সাম্পলগুলো। আইসোটনিক কি রয়েছে, সোডিয়াম ক্লোরাইড মানে নর্মাল স্যালাইন, দেন ডিস্টিল ওয়াটার অ্যান্ড রিঙ্গার সলিউশন RS। ওকে, লেটার সলিউশন। দেন হাইপোটনিকে কি রয়েছে, হাফ সোডিয়াম ক্লোরাইড, হাফেরও হাফ সোডিয়াম ক্লোরাইড মানে 0.25 সোডিয়াম ক্লোরাইড। দেন হচ্ছে অ্যাকচুয়ালি 0.25 হবে না, 0.225 হবে। ঠিক আছে, প্লিজ একবার কারেকশন করে নেবেন। 0.45 অ্যান্ড 0.225 হবে। আর হচ্ছে 5DW, নট ইন 5DNS, মানে 5% dextrose in water, not in normal saline. 5D not in NS, it should be W. So dextrose in water is a hypotonic solution, and hypertonic is a 3% NaCl. Then ocean মানে আপনার সমুদ্রের জল, দেন লেমন ওয়াটার, অরেঞ্জ জুস,
সব ধরনের কি রয়েছে হাইপারটনিক সলিউশন, 25% ডেক্সট্রোজ, 50% ডেক্সট্রোজ, ডিএনএ, মেনিটোলল, সবগুলো আপনার হাইপারটনিক সলিউশন। ওকে, সেল, হ্যাঁ এখন হচ্ছে কি করে কাজ করে হাইপারটনিক সলিউশন কি হয়। হাইপারটনিক যখনই সলিউশন দেওয়া হয় তো অসমোলারিটি অসমোসিস প্রসেসে কি হয়, টিস্যুর বা সেলের মধ্যে যে ওয়াটার ছিল সেটাকে কি করে, সেটা বাইরে বেরিয়ে এসে সেই হাইপারটনিক সলিউশনটাকে কি করা হয়, হাইপোটনিক করার, নট হাইপোটনিক, আইসোটনিক করার চেষ্টা করে বডি মেকানিজম। সেই কারণে সেলগুলো কি হয়, সেলগুলো একদম শ্রিঙ্ক হয়ে যায়। ওকে, তো সেই কারণে বলা হয় যে সেল শ্রিঙ্কেজ। তো সেল শ্রিঙ্কেজ কি, হাইপারটনিক সলিউশন যখনই আমরা ইন্ট্রোডিউস করি ব্লাড ভেসেলসে থাকা যে সেলগুলো সেগুলো কি হয়ে যায়, একদম শ্রিঙ্কেজ মানে একদম ছোট হয়ে যায়, তার মধ্যে যে ফ্লুইডগুলো ছিল সেগুলো বাইরে বেরিয়ে চলে আসে। ওকে, আর তার ঠিক অপোজিট হয়, সে কি হয়, যদি আমরা আইসোটনিক দিলে একদম নর্মালি থাকে, যদি হাইপোটনিক দেওয়া হয়, হাইপোটনিক কন্টিনিউসলি যদি দেওয়া হয় তাহলে সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার ঢুকে যায়, জল ঢুকে কি হয়, সেলগুলো একটু বড় হয়ে যায়, একটু ফুলে যায়, ফুলে গিয়ে একটা সময় আসে যে সেলগুলো রাপচার হয় বা ব্লাস্ট করে যায়। তো আমি অলরেডি মেনশন করেছি, দেখুন সেল ব্লাস্ট বা সেল রাপচার সিন ইন দ্য হাইপোটনিক অ্যান্ড সেল শ্রিঙ্কেজ দেখা যায় ইন দ্য কিসে, বা হাইপারটনিক সলিউশনে। তো প্লিজ নোট ডাউন করে রাখবেন, অনেক কম্পিটিটিভ এক্সাম কি জিজ্ঞেস করবে যে সেল শ্রিঙ্কেজ কি টাইপ অফ সলিউশনে দেখা যায়, তো আপনাদেরকে মেনশন করতে হবে হাইপারটনিক সলিউশন বা সেল ব্লাস্ট বা সেল রাপচার দেখা যায় কোন ধরনের সলিউশনে, সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। দেন ইভিডি, এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেন বা ভিপি শান্টও বলা যেতে পারে। ভিপি শান্ট কি হয়, বেশিরভাগ হাইড্রোসেফালিস, ভালো করে নোটটা পড়ে নেবেন, তো আমি ডিসকাস করে দিচ্ছি। তো কি হচ্ছে, স্পেশালি হাইড্রোসেফালাস পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, সিএসএফ ব্রেইনে অ্যাকুমুলেট হতে থাকে, তো সেটাকে ড্রেন করা হয়, সেই ড্রেনকে বলা হয় ইভিডি, এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেন। আর যেটা বলা হয় যে ভিপি শান্ট রাইট নাও আর এখন ইউজ হয় না, বাট এখনো কম্পিটিটিভ এক্সামগুলোতে জিজ্ঞেস করা হয়। তো সেটা কি, ব্রেইনে যে সিএসএফ কি হয়, জমা হতে থাকে, সেই জমা হয় বা ডিপোজিট হতে থাকে, সেই কারণে ব্রেইন অনেক বড় হয়, যে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। তো সেই সিএসএফটাকে কি করা হয়, ড্রেন করে সেটা পেরিটোনিয়াল কেভিটিতে দিয়ে দেওয়া হয়। তো পেরিটোনিয়াল বডি ক্যাভিটি থেকে কি হয়, বডি ধীরে ধীরে এটাকে অ্যাবসর্ব করে নেয়। তো কি করা হয়, সিএসএফ কে এই যে ড্রেন করা হয় সেটাকে ভিপি শান্ট বলা হয়, ভেন্ট্রোপেরিটাল শান্ট। আর শান্টের মানে হচ্ছে এই ফ্লুইডটা রিভার্সেবল হয় না, মানে ব্রেন থেকে যে ড্রেনটা করা হয়, যেটা পেরিটোনিয়াল ক্যাভিটি রাখা হয়, শুধু অনলি ব্রেন থেকেই যাবে, ইভেন রিভার্স পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ব্রেইনে যাবে না। সেই কারণে এই শব্দটাকে কি বলা হয়, শান্ট বলা হয়। আর কেন বিপি শান্ট বা ইউজ করা হয়, সেটা হচ্ছে আইপিসি কে ডিক্রিজ করার জন্য, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তো যাদের সিএসএফ কি হয়, অ্যাকুমুলেট হতে থাকে, তাদের আইসিপি বাড়তে থাকে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে থাকে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের নর্মাল ভ্যালু হচ্ছে 11 থেকে 22 mm of Hg বা 20 ধরা যেতে পারে। ওকে, চলুন, একটা লং একটা ভিডিও তৈরি হয়ে গেল, বা আমি চেষ্টা করেছি আপনাদেরকে মোর অ্যান্ড মোর ইনফরমেশন দেওয়ার, বা যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে সেগুলো আপনাদেরকে সাথে শেয়ার করার। তো ভালো লাগলে অবভিয়াসলি শেয়ার কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও, ইভেন আমি যদি কোনো টপিক ছেড়ে যাই, সাজেস্ট করতে পারেন ভিডিওর মাধ্যমে, আমি চেষ্টা করব আপনাদের সামনে নেক্সট ভিডিওতে সেগুলোকে ইনক্লুড করার। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।